আচ্ছা, আজকের আলোচনাটা শুরু করা যাক। আমাদের হাতে দুর্গাপুরকে নিয়ে একটা বেশ ইন্টারেস্টিং প্রতিবেদন আছে। দুর্গাপুর নামটা শুনলে সাধারণত কি মনে হয়? ওই স্টিল প্ল্যান্ট, চিমনি, একটা যান্ত্রিক শহর, তাই না? একদম, একটা ইন্ডাস্ট্রিয়াল হাব। কিন্তু এই প্রতিবেদনটা একটা একেবারে অন্য গল্প বলছে। 6th ডিমেনশন বলে একটা স্থানীয় শিল্পী সংগঠন, ওরা এমন একটা আর্ট ফেস্টিভ্যালের আয়োজন করেছে যাকে প্রতিবেদনে বলা হচ্ছে সফল শৈল্পিক বিপ্লব। বিপ্লব শব্দটা কিন্তু বেশ ভারী। ঠিক। তো আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হলো এই বিপ্লব শব্দটা নিয়ে একটু কাটাছেড়া করা। মানে সত্যি কি একটা একদিনের আঁকার প্রতিযোগিতা একটা শহরের সাংস্কৃতিক পরিচয় বদলে দিতে পারে, নাকি এর পেছনে আরও কিছু গভীর উপাদান কাজ করছে? আমরা সেই সূত্রগুলোই খুঁজে বের করার চেষ্টা করব। প্রশ্নটা খুব ভালো, কারণ দুর্গাপুরের মতো একটা শহরের ক্ষেত্রে যার পরিচিতিটাই শিল্প ভিত্তিক, সেখানে সংস্কৃতির এত বড় একটা আয়োজন, মানে এটা নিঃসন্দেহে একটা বড় ঘটনা। রাইট। আমার মনে হয় এটা শুধু একটা ইভেন্টের সাফল্য বা ব্যর্থতার গল্প নয়, এটা আসলে একটা শহরের নিজের পরিচয়কে নতুন করে দেখার চেষ্টা। একদম। তাহলে চলুন একেবারে ঘটনার কেন্দ্রে যাওয়া যাক। হ্যাঁ, ছবিটা একবার ভাবার চেষ্টা করি। দুর্গাপুরের শ্রীজানি অডিটোরিয়াম প্রাঙ্গণ। প্রতিবেদন অনুযায়ী প্রায় 180 জন বাচ্চা। 180 জন? হ্যাঁ, নার্সারি থেকে ক্লাস 12 পর্যন্ত একসঙ্গে বসে ছবি আঁকছে। বলা হচ্ছে গোটা চত্বরটা নাকি একটা জীবন্ত ক্যানভাস হয়ে উঠেছিল। বাহ, এটা শুধু ভিড়ের কথা নয়, এটা একটা এনার্জির কথা বলছে। ঠিক। আর শুধু সংখ্যাটা নয়, বিষয়গুলো দেখুন। হ্যাঁ, থিমগুলো খুব ইন্টারেস্টিং ছিল। যেমন ধরুন গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ বা আমার চোখে আমার দেশ। এই থিমগুলো কিন্তু খুব ভেবেচিন্তে বেছে নেওয়া। একদিকে এগুলো বাচ্চাদের তাদের শিকড়ের সঙ্গে জুড়তে সাহায্য করে, আবার অন্যদিকে এই বিষয়গুলোতে কল্পনার অনেক সুযোগ থাকে। এটা তো একটা ফুল আঁকো বা একটা বাড়ি আঁকোর মতো সীমাবদ্ধ নয়। একদম। আয়োজকরা শিশুদের ভাবনার জগৎটাকে উস্কে দিতে চেয়েছেন। আর এখানেই আর একটা দারুণ ব্যাপার আমার চোখে পড়েছে। কি? এটা শুধু একটা কম্পিটিশন ছিল না, এর পাশাপাশি 21 জন বাছাই করা ছাত্রছাত্রীকে নিয়ে একটা ওয়ার্কশপও হয়েছিল। ও, এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা দিক। সাধারণত কি হয়, সেরাদের বেছে পুরস্কার দিয়েই দায়িত্ব শেষ, কিন্তু এখানে একটা ট্রেনিংয়েরও ব্যবস্থা ছিল। এটা একটা যুগান্তকারী পদক্ষেপ, অন্তত স্থানীয় স্তরে, কারণ এর মাধ্যমে আয়োজকরা একটা খুব স্পষ্ট বার্তা দিচ্ছেন। কি বার্তা? যে তারা শুধু প্রতিভা খুঁজছেন না, তারা প্রতিভা তৈরি করতেও সাহায্য করতে চান। প্রতিযোগিতা হয়তো একজনকে বিজয়ী করে, কিন্তু একটা ভালো কর্মশালা 21 জন শিক্ষার্থীকে শিল্পের নতুন কৌশল শেখায়, তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। ঠিক। দীর্ঘমেয়াদী প্রভাবের কথা ভাবলে এই কর্মশালাটি হয়তো প্রতিযোগিতার চেয়েও বেশি জরুরি। আচ্ছা, এই সাফল্যের পেছনে কারা ছিলেন সেই দিকটা এবার একটু দেখি। এখানেই গল্পটা আরও বেশ আকর্ষণীয় হয়ে ওঠে। এই অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন দুর্গাপুরের প্রশাসনিক প্রধান শ্রীমতী অনিন্দিতা মুখোপাধ্যায়। তিনি নিজে প্রদীপ জ্বালিয়ে শুরু করেন। প্রশাসনের উপস্থিতি তাহলে ছিল? হ্যাঁ, আর তার একটা কথা প্রতিবেদনে কোট করা হয়েছে, যেটা আমার খুব মনে ধরেছে। উনি বলেছেন, আজকের প্রজন্মের শিশুদের হাতে যখন মোবাইল ফোনের বদলে রং তুলি দেখি, তখন এক অন্যরকম ভালো লাগা কাজ করে। এই মন্তব্যটা আপাত দৃষ্টিতে খুব সাধারণ মনে হলেও এর একটা গভীর তাৎপর্য আছে। কি রকম? যখন একজন প্রশাসনিক প্রধান এমন কথা বলেন, তখন সেটা শুধু তার ব্যক্তিগত মতামত থাকে না, এটা একটা ইনস্টিটিউশনাল স্ট্যাম্প অফ অ্যাপ্রুভাল, প্রাতিষ্ঠানিক শিলমোহর। একদম। এর মানে হলো শহরের সর্বোচ্চ প্রশাসন শিল্পচর্চাকে স্বীকৃতি দিচ্ছে। এটা সাধারণ মানুষের কাছে একটা জোরালো বার্তা পাঠায় যে দুর্গাপুর শুধু কলকারখানার শহর নয়, এখানে প্রশাসনিক কর্তাদের উপস্থিতি কি শিল্পের জন্য সবসময় ভালো? বাহ, এটা একটা খুব ভালো প্রশ্ন। শিল্পচর্চাটা কি একটু বেশি সরকারি বা নিয়ন্ত্রিত হয়ে যাওয়ার ভয় থাকে না? হ্যাঁ, এই ঝুঁকিটা অবশ্যই থাকে। একে বলে প্যাট্রোনেজ পলিটিক্স। যখন প্রশাসন শিল্পের পৃষ্ঠপোষক হয়ে ওঠে, তখন একটা সূক্ষ্ম চাপ তৈরি হতে পারে। ঠিক। শিল্পীরা হয়তো বিতর্কিত বিষয়ে এড়িয়ে চলতে পারেন, তবে দুর্গাপুরের এই নির্দিষ্ট অনুষ্ঠানের ক্ষেত্রে যেহেতু এটা মূলত শিশুদের নিয়ে, তাই সেই ঝুঁকিটা কম। কিন্তু বৃহত্তর প্রেক্ষাপটে প্রাতিষ্ঠানিক সমর্থনের পাশাপাশি শিল্পের স্বাধীনতারও প্রয়োজন। রাইট।
আর শুধু প্রশাসন নয়, শহরের প্রাক্তন মেয়র শ্রী রথীন রায় উপস্থিত ছিলেন। এর পাশাপাশি শিল্পীদের জগতেও চাঁদের হাট বসেছিল। তাই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী রিন্টু চৌধুরীর মতো একজন মানুষ যখন ছোট ছোট প্রতিযোগীদের মাঝে ঘুরে বেড়াচ্ছেন, ভাবুন তো বাচ্চাগুলোর মনের অবস্থা। একদম, এটাই একটা স্বাস্থ্যকর শৈল্পিক ইকোসিস্টেমের লক্ষণ। ইকোসিস্টেম। হ্যাঁ, একটা ইকোসিস্টেমে কয়েকটা উপাদান লাগে। প্রথমত, নতুন প্রতিভা, যা এই 180 জন শিশু। দ্বিতীয়ত, প্রাতিষ্ঠানিক সমর্থন, যা প্রশাসন দিয়েছে। আর তৃতীয় এবং খুব গুরুত্বপূর্ণ হলো মেন্টরশিপ, পথ প্রদর্শনের ব্যবস্থা। ঠিক, রিন্টু চৌধুরীর মতো প্রতিষ্ঠিত শিল্পীরা যখন নবীনদের পাশে দাঁড়ান, তখন জ্ঞানের একটা স্বাভাবিক সঞ্চালন হয়। ছোটরা শুধু অনুপ্রেরণা পায় না, তারা একটা দিশা খুঁজে পায়। দারুণ বলেছেন। তাহলে আমরা দেখলাম বাচ্চা শিল্পীরা আছে, তাদের উৎসাহ দেওয়ার জন্য প্রশাসন এবং প্রতিষ্ঠিত শিল্পীরাও আছে। কিন্তু এত বড় একটা আয়োজন করতে তো অর্থের প্রয়োজন। এখানেই গল্পের তৃতীয় কোণটি আসছে, কর্পোরেট পৃষ্ঠপোষকতা। হ্যাঁ, ফান্ডিং তো লাগবেই। বিজয়ীদের পুরস্কার দিয়েছিল মালাবার গোল্ডের মতো একটি নামী জুয়েলারি ব্র্যান্ড। এটা আমার কাছে বেশ অবাক করার মতো লেগেছে। ইন্টারেস্টিং। একটা সোনার গয়নার ব্র্যান্ড কেন বাচ্চাদের আঁকার প্রতিযোগিতায় বিনিয়োগ করবে? এর উত্তরটা লুকিয়ে আছে আধুনিক ব্র্যান্ডিং স্ট্র্যাটেজির মধ্যে। এটাকে বলা হয় কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সিএসআর। হ্যাঁ, সিএসআর। কিন্তু এটা শুধু দান বা চ্যারিটি নয়, এটা তার চেয়ে অনেক বেশি কিছু। মালাবার গোল্ডের মতো একটা লাক্সারি ব্র্যান্ডের জন্য এটা একটা অত্যন্ত বুদ্ধিদীপ্ত পদক্ষেপ। কিরকম? ভেবে দেখুন, তারা নিজেদের ব্র্যান্ডকে শুধু সোনা হীরের মতো জড় পদার্থের সঙ্গে যুক্ত করছে না, তারা যুক্ত করছে শিশুদের সৃজনশীলতা, পারিবারিক মূল্যবোধ, এই সব কিছুর সঙ্গে। তার মানে এটা এক ধরনের পরোক্ষ বিজ্ঞাপন, যেখানে তারা সরাসরি নিজেদের প্রোডাক্ট বিক্রি করছে না, কিন্তু মানুষের মনে একটা পজিটিভ ধারণা তৈরি করছে। একদম, এটাকে বলা যেতে পারে ইমোশনাল ব্র্যান্ডিং। যখন একজন অভিভাবক দেখেন যে তাদের সন্তানের প্রতিভাকে মালাবার গোল্ডের মতো একটা বড় কোম্পানির সম্মান জানাচ্ছে, তখন সেই ব্র্যান্ডের প্রতি তাদের মনে একটা নরম জায়গা তৈরি হয়। ঠিক, এটা একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ। খবরের কাগজের বিজ্ঞাপনের চেয়ে এই ধরনের কমিউনিটি এনগেজমেন্ট অনেক বেশি প্রভাবশালী হতে পারে। কিন্তু এখানেও তো একটা ঝুঁকির ব্যাপার আছে। যদি মানুষ মনে করে যে কোম্পানিটা শুধু নিজেদের প্রচারের জন্য এই কাজ করছে। অবশ্যই, সিএসআর একটা খুব ডেলিকেট ব্যাপার। এখানে আন্তরিকতা খুব জরুরি। যদি কমিউনিটির মনে হয় যে ব্র্যান্ডটি তাদের ব্যবহার করছে, তাহলে হিতে বিপরীত হতে পারে। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু আয়োজনটি করেছে সিক্সথ ডাইমেনশনের মতো একটি স্থানীয় শিল্পী সংগঠন, তাই মালাবার গোল্ড এখানে একজন সহায়কের ভূমিকায় এসেছে, নিয়ন্ত্রকের ভূমিকায় নয়। তাই অংশীদারিত্বটা অনেক বেশি খাঁটি মনে হয়েছে। তাহলে সব মিলিয়ে যদি আমরা দেখি, দুর্গাপুরের এই শৈল্পিক বিপ্লবের পেছনের রসায়নটা কি দাঁড়ালো তাহলে? একটা শিল্পী সংগঠনের উদ্যোগ, প্রায় 1800 জন শিশুর অংশগ্রহণ, শহরের প্রশাসনের সক্রিয় সমর্থন, প্রতিষ্ঠিত শিল্পীদের উপস্থিতি এবং একটা বড় বাণিজ্যিক সংস্থার স্মার্ট বিনিয়োগ। এই সবকটা উপাদান একসঙ্গে সঠিক মাত্রায় মিশেছে। একদম, কোনো একটাও যদি অনুপস্থিত থাকতো, হয়তো অনুষ্ঠানটা এত সফল হতো না। প্রতিবেদনটিতে একে সফল শৈল্পিক বিপ্লব বলা হয়েছে। হ্যাঁ, বিপ্লব শব্দটা হয়তো একটু অতিরঞ্জিত শোনাতে পারে, কারণ একটা দিনের ঘটনা দিয়ে তো সবকিছু বদলে যায় না। ঠিক, কিন্তু এটাকে আমরা একটা সাংস্কৃতিক বিস্ফোরণ বা কালচারাল ইগনিশন পয়েন্ট বলতেই পারি। এই ঘটনাটা দুর্গাপুরের ওই চিরাচরিত শিল্প নগরীর ধারণাকে একটা বড় ধাক্কা দিয়েছে। এটা দেখিয়ে দিয়েছে যে সঠিক পরিকল্পনা আর সম্মিলিত প্রচেষ্টা থাকলে যে কোনো জায়গাতেই শিল্পের বিকাশ সম্ভব। আর এটা শুধু একটা অঙ্কন প্রতিযোগিতা নয়, এটা দুর্গাপুরের জন্য একটা আত্মবিশ্বাসের মুহূর্ত। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা কি নিয়ে যেতে পারি? শ্রীমতী অনিন্দিতা মুখোপাধ্যায়ের সেই মন্তব্যটায় আবার ফিরে আসি, মোবাইলের বিপরীতে রং তুলি। হ্যাঁ, এটা শুধু দুর্গাপুরের দৌপ নয়, এটা হয়তো এই সময়ের এই ডিজিটাল যুগের একটা সার্বজনীন উদ্বেগের প্রতিচ্ছবি। ঠিক, আমাদের চূড়ান্ত ভাবনার বিষয়টা হয়তো এখানে লুকিয়ে আছে। কি সেটা? এই যে ডিজিটাল যুগে, যেখানে তরুণ প্রজন্ম, এমনকি শিশুরাও স্ক্রিনের ভার্চুয়াল জগতে ক্রমশ আবদ্ধ হয়ে পড়ছে, সেখানে এই ধরনের বাস্তব, স্পর্শযোগ্য এবং সৃষ্টিশীল আয়োজনগুলোর গুরুত্ব ঠিক কতটা? এটা একটা বড় প্রশ্ন। দুর্গাপুরের এই মডেলটা কে অন্য ছোট বা বড় শহরগুলোর জন্য একটা শিক্ষণীয় উদাহরণ হতে পারে। শুধু আর্ট ফেস্টিভ্যাল নয়, সেটা হতে পারে থিয়েটার, সঙ্গীত বা অন্য কোনো লোকশিল্প।
প্রশ্নটা হলো আমাদের শহরগুলোকে আরও মানবিক এবং সৃজনশীল করে তোলার জন্য এই দুর্গাপুর মডেল থেকে আমরা ঠিক কোন কোন পদক্ষেপগুলো ধার করতে পারি।